এলপিপি শেষ হয়েছে। এবার আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়। ঠিক আছে, এরিয়া শুরু হবে আজকে নতুন চ্যাপ্টার। এখান থেকে ব্রড কোশ্চেন 4 নম্বরে পড়ে, 5 নম্বরের কোশ্চেন পড়ে না সাধারণত, 4 নম্বরের কোশ্চেন এখান থেকে আসে। তো এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা মূলত এরকম: বিভিন্ন ধরনের বক্ররেখা থাকবে, অথবা সরলরেখা থাকবে, অথবা এটাও হতে পারে বক্ররেখা কিছু কিছু সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রের বা অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ইউজিং ডেফিনাইট ইন্টিগ্রাল, অর্থাৎ নির্দিষ্ট সমাকলের সাহায্যে বিভিন্ন ধরনের বক্ররেখা বা সরলরেখা এবং বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ডেফিনাইট ইন্টিগ্রেশনের সাহায্যে, অর্থাৎ নির্দিষ্ট সমাকলের সাহায্যে বিভিন্ন বক্ররেখা বা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ, বা বক্ররেখা সরলরেখা একসঙ্গেই থাকতে পারে, দ্বারা সীমাবদ্ধ যে সমতলিক ক্ষেত্র, সেই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ইউজিং ডেফিনাইট ইন্টিগ্রেশন। যেমন ধরো, এটা যদি হয় এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ, ধরো এটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, কোন একটা প্লেনে দুটো অক্ষ নিলাম, একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এটা মনে করো একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক। অপেক্ষকটা কেমন দেখতে? অপেক্ষকটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড, কন্টিনিউয়াস, ফাইনাইট, মনোটোনিক, ইনক্রিজিং over the interval a less or equal to x less or equal to b. Then let fx be a single valued let y equal to fx let y equal to fx be a single valued মানে একমান বিশিষ্ট, কন্টিনিউয়াস সন্তত, ফাইনাইট নির্দিষ্ট, and monotonic increasing function over the interval a less or equal to s less or equal to b, that is a b closed interval এর মধ্যে। অর্থাৎ চিত্র দেখতে পাচ্ছি y equal to fx একটা অপেক্ষক নিচ্ছি, যে অপেক্ষকটা অবশ্যই কন্টিনিউয়াস, সন্তত, সিঙ্গেল ভ্যালুড ফাংশন, একমান বিশিষ্ট এবং নির্দিষ্ট, একমান বিশিষ্ট এবং নির্দিষ্ট, ফাইনাইট, সসীম, ফাইনাইট সসীম ফাংশন একটা, এবং মনোটনিক ইনক্রিজিং, এবং ফাংশনটা মনোটনিক ইনক্রিজিং ফাংশন ওভার দ্য ইন্টারভেল এ লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন বি, অর্থাৎ এক্স এর মান এ থেকে বি এই ক্লোজড ইন্টারভেলের মধ্যে থাকবে। এইরকম অন্তরে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকটা হচ্ছে একটা একমান বিশিষ্ট, সন্তত, সসীম, মনোটনিক ইনক্রিজিং ফাংশন ধরে নিলাম। ঠিক আছে, এখন এই যে বললাম না একটু আগে, যে ক্ষেত্রফল কার নির্ণয় করবে? বিভিন্ন ধরনের বক্ররেখা বা সরলরেখা, বা কিছু বক্ররেখা কিছু সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক অঞ্চল। তো মনে করো এটা ওয়াই ইকুয়াল টু এক্স এটার অপেক্ষক হতে পারে, ইট মে বি বক্ররেখা বা সরলরেখা হতেই পারে। তো এই যে অপেক্ষকটা রয়েছে, এই অপেক্ষকটা সন্তত অপেক্ষক ধরে নিয়েছি আমরা, মনোটনিক, ইনক্রিজিং, কন্টিনিউয়াস, সিঙ্গল ভ্যালুড সবই ধরে নিচ্ছি, ইন্টারভ্যালটা ধরে নিচ্ছি এ লেস ইকুয়াল টু এস লেস ইকুয়াল টু বি। তো এই অপেক্ষকের উপরে দুটো বিন্দু নিচ্ছে, একটা সি একটা টি। মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম সি, এখানে একটা পয়েন্ট নিলাম টি। সি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, এর নাম দিলাম এ।
ডি থেকে এক্স অক্ষের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যার নাম দিলাম বি। এই পয়েন্ট হচ্ছে আমার এ, এইখানটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, আর এই টোটালটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি, অর্থাৎ এইটুকু রাস্তা হচ্ছে এ আর এই টোটাল রাস্তাটা হচ্ছে বি। ঠিক আছে, অর্থাৎ এই পয়েন্টটা এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট। এই যে এ লেস অর ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি, অর্থাৎ ও এর মান হচ্ছে এ এবং ও বি ইকুয়াল টু বি, দ্যাট ইজ ও এ এটা সমান এ অ্যান্ড ও বি ইজ ইকুয়াল টু বি। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি দুটো পয়েন্ট, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট। সি বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো এক্স অক্ষের উপরে, যেটা এক্স অক্ষকে এ বিন্দু টাচ করেছে, আর ডি বিন্দু থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো কার উপরে, অন এক্স অ্যাক্সিস, যেটা এক্স অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, যার জন্য এই পয়েন্টটা এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট, এক্স অক্ষের উপরে এই পয়েন্টটা এ এবং এখান থেকে এই পয়েন্টটা বি, তার মানে এটা এ জিরো এটা বি জিরো, এবং সি এ ইজ ইকুয়াল টু যে পারপেন্ডিকুলার অর্থাৎ যে দৈর্ঘ্যটা, সেখান থেকে এটা ওয়াই কোটিটা এটা, এবং এটা হচ্ছে এর কোটিটা। এখন এই যে সীমাবদ্ধ অঞ্চলটা এক্স অক্ষ অপেক্ষক, ওয়াই ইকুয়াল টু এক্স অপেক্ষক এক্স অক্ষ, এবং এই যে এক্স ইকুয়াল টু এ এই লাইনটা, এবং এক্স ইকুয়াল টু বি এই যে লাইনটা, অর্থাৎ যে দুটো পয়েন্ট দিয়ে দেবে সেই দুটো পয়েন্ট অপেক্ষক থেকে এক্স অক্ষের উপরে পারপেন্ডিকুলার ড্র করি, সেই দুটো পয়েন্ট, অর্থাৎ এই যে দুটো পয়েন্ট এ বি, তাহলে দুটো পয়েন্ট এ বি অপেক্ষকটা এবং এক্স অক্ষ এদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে আমার এটা। এই যে শেডেড পোর্শন, এই শেডেড পোর্শনটা কার দ্বারা কার দ্বারা গঠিত, এই শেডেড পোর্শনটা আছে আমার ওয়াই ইকুয়াল টু এক্স অপেক্ষক আছে। ওয়াই ইকুয়াল টু এক্স অপেক্ষক রয়েছে, এক্স অ্যাক্সিস রয়েছে, দেখো এই যে শেডেড পোর্শনটা কি, শেডেড পোর্শনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স অপেক্ষকটা আছে, এক্স অ্যাক্সিস রয়েছে, এক্স ইকুয়াল টু এ এটা, এক্স ইকুয়াল টু বি লাইন হচ্ছে এটা, এক্স ইকুয়াল টু এ এবং এই পয়েন্টে যেহেতু এ, তাহলে এক্স ইকুয়াল টু এ লাইন হচ্ছে এটা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি লাইন, তাহলে এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু বি ওয়াই ইকুয়াল টু এক্স অপেক্ষক এবং এক্স অ্যাক্সিস দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চল, সেই অঞ্চলটা হচ্ছে এটা। এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে কিছু বক্ররেখা, কিছু সরলরেখা, বা সরলরেখা দুটি বক্ররেখা এরকম, তাহলে এখানে যেমন এই রেখাটা একটা বক্ররেখা, এই বক্ররেখা এক্স ইকুয়াল টু এ লাইন, এক্স ইকুয়াল টু বি লাইন এবং এক্স অ্যাক্সিস এদের দ্বারা সীমাবদ্ধ সমতলিক অঞ্চল হচ্ছে শেডেড পোর্শনটা। এই শেডেড পোর্শনটার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে হবে। তো এই শেডেড পোর্শনটার ক্ষেত্রফল কি, এই শেডেড পোর্শন ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন, ডেফিনেট ইন্টিগ্রেশনের সাহায্যে বলেছিলাম প্রথমেই যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কার সাহায্যে, নির্দিষ্ট সমাকলের সাহায্যে। তো এই যে শেডেড পোর্শন, এই শেডেড পোর্শনটার ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স। সব লিখে দিচ্ছি। তাহলে এই যে শেডেড পোর্শনটা রয়েছে, এই শেডেড পোর্শনের ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন তাহলে ওই যে শেডেড পোর্শনটা দিয়েছি এ সি ডি বি এ, এই যে শেডেড পোর্শন এ সি ডি বি এ, এ সি ডি বি এ, এই যে শেডেড পোর্শন, এই পোর্শনটা হচ্ছে এটা। এই শেডেড পোর্শনটার ক্ষেত্রফল রিকোয়ার্ড এরিয়া ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, যেখানে ওয়াইয়ের মান কত পাবো, ওয়াইয়ের মান এই যে অপেক্ষক ওয়াই ইকুয়াল টু এক্স দেওয়া থাকবে, সেই অপেক্ষক থেকে পেয়ে যাবো যেখানে ওয়াই ইকুয়াল টু এক্স, সেখান থেকে ওয়াইয়ের মানটা বার করবো, তাহলে ওয়াই ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স। যদি এটা এক্স অক্ষ, আগেই বলে দিচ্ছি কি কি আছে, এই অঞ্চলটা এক্স অক্ষ, ওয়াই ইকুয়াল টু এক্স অপেক্ষক, এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু বি, এই কটা লাইন দ্বারা সীমাবদ্ধ যে সমতলিক অঞ্চল, সেই সমতলিক অঞ্চলের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স। এবারে ঘটনাটা এরকম হতে পারে সবসময় যে এক্স অক্ষ দ্বারা, ঘটনাটা এরকম হতে পারে সবসময় যে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ হবে এমন তো কোনো মানে নেই, অপেক্ষকটা সবসময় যে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ হবে এমন কোনো নিশ্চয়তা নেই।
হতে পারে ওয়াই অক্ষ ধরো অর্থাৎ চিত্রটা পাল্টে যেতে পারে, চিত্রটা এরকম হতে পারে ধরো। এক্ষেত্রে অপেক্ষকটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক। আর কি রয়েছে ওয়াই অ্যাক্সিস, এখানে কিন্তু এক্স অ্যাক্সিস নেই, আছে ওয়াই অ্যাক্সিস। আর কি আছে ওয়াই ইকুয়াল টু সি এবং ওয়াই ইকুয়াল টু ডি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হলো এ বি ডি সি এ। এই যে সীমাবদ্ধ অঞ্চল যেটা সেলেক্ট করে দিয়েছে, এই যে সীমাবদ্ধ অঞ্চল এটা, এই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কিন্তু আলাদা, যেহেতু অক্ষটা আমার ওয়াই, আগেটা ছিল ওয়াই ইকুয়াল টু এক্স, এক্স অ্যাক্সিস এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি, কিন্তু এখানে ওয়াই, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ওয়াই ইকুয়াল টু সি এবং ওয়াই, এখান থেকে এই পয়েন্টটা ও সি ইকুয়াল টু সি এবং ও ডি ইকুয়াল টু ডি, যেখানে ও সি এটা ইকুয়াল টু সি এবং ও থেকে ডি, এই রাস্তাটা হচ্ছে ছোট হাতের ডি। তাহলে এই অংশের ক্ষেত্রফলের ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হবে, আগের মতো হবে না, অর্থাৎ দুটোই ফর্মুলা, অর্থাৎ এরিয়া এই যে ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার মাত্র দুটো ফর্মুলা, একটা লিখে দিয়েছি আর একটা হচ্ছে এর ক্ষেত্রে ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ইন্টু dy, ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ইন্টু ডিওয়াই। এক্স এর মান কত হবে, এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক দেওয়া থাকবে, এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে পারবে। এই এক্স, এক্স এর মান কত হবে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক দেওয়া থাকবে, সেখান থেকে এক্স এর মানটা নির্ণয় করে এখানে আমার বসাতে হবে। এত বর্গ একক, তাহলে ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ডিওয়াই এই ফর্মুলা কখন অ্যাপ্লাই করবো, অ্যাকর্ডিং টু ওয়াই অ্যাক্সিস, যখন ওয়াই অক্ষ ধরে এরিয়া নির্ণয় করবো। যে কোনো কার্ভের এরিয়াটা যদি আমি ওয়াই অ্যাক্সিস ধরে করি তখন ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ডিওয়াই ফর্মুলা, যদি এক্স অক্ষ ধরে করি তাহলে ফর্মুলা হচ্ছে ওয়াই ডিএক্স, ওয়াই ইন্টু ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন এ টু বি অপেক্ষক, লিমিটটা এ টু বি, এটা এটা হচ্ছে এক্স অক্ষ ধরে করলে, এটা এক্স অ্যাক্সিসের সাহায্যে করলে, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের সাহায্যে করলে। যদি কোনো কার্ভের ক্ষেত্রফল আমরা এক্স অক্ষের সাহায্যে করতে চাই তাহলে তার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, যেখানে অপেক্ষকটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ভালো করে এই দুটো জায়গা মনে রাখা, এখানে তো ফর্মুলা মূলত দুটোই, এরিয়া নির্ণয়ের মূলত দুটো ফর্মুলা, এরিয়া কখনো নেগেটিভ হয় না, এটা তো একদম ধ্রুব সত্য কথা। এখন প্রশ্ন হচ্ছে, সেই জন্য এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে ফর্মুলা সবসময় মড দিয়ে দেওয়া হয়, প্রথমেই মড চাপিয়ে দেওয়া হয়। তো যদি এক্স অক্ষের সাহায্যে কোনো বক্রের বা কোনো সরলরেখা দ্রাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে চাও এক্স অক্ষের সাহায্যে, তাহলে তার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স, যেখানে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ঠিক আছে, যদি তুমি ওয়াই অক্ষের সাহায্যে সেই বক্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাও, ওয়াই অক্ষের সাহায্যে ধরো করলে যদি সুবিধা হয়, ওয়াই অক্ষ দিয়ে যদি করতে চাও, বা এমনভাবে চিত্রটা এলো যেটা ওয়াই অক্ষ দিয়েই করতে হবে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা চলে যাবে ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ইন্টু ডিওয়াই। তাহলে এখানে মূলত দুটো ফর্মুলা, একটা যদি যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বা কার্ভের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই ইউজিং এক্স অ্যাক্সিস তাহলে দিস ফর্মুলা, ইউজিং ওয়াই অ্যাক্সিস তাহলে দিস ফর্মুলা, সেটা ফাইনালি আমি লিখে দিচ্ছি দেখে নাও।
এই দুটো মূলত ফর্মুলা। যদি এক্সকের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে যাও সমতলিক অঞ্চলের, তাহলে ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স যে টোটালটার মড। ইন্টিগ্রেশন এ টু বি ওয়াই ডিএক্স যে টোটালটার মড এত বড় একক। যদি ইউজিং ওয়াই অ্যাক্সিস সাহায্যে ফর্মুলাটা বা ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাও, তাহলে ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ইন্টু ডিওয়াই টোটালটার মড। এটা কিন্তু টোটালটা মডের ভিতরে আছে, মানে পজিটিভ, যে ক্ষেত্রফলটা পড়ে সেটা যেন পজিটিভ হয়। ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ডিওয়াই যে ক্ষেত্রফলটা পড়ে সেই ক্ষেত্রফল যেন পজিটিভ হয়, সেজন্য টোটালটা আমার মড দিয়ে দেওয়া আছে। তাহলে মূল ফর্মুলা হচ্ছে আমার এখন এই দুটো, দিস অ্যান্ড দিস। এখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই কিভাবে করবে, কখন কিভাবে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, তার জন্য অনেক কিছু আমাদের বিষয় জানতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসগুলো জানার প্রয়োজন সেগুলো আমি একটা একটা করে বলবো, খুব ভালো করে শুনবে। অর্থাৎ এরিয়ার অঙ্ক করতে গেলে, ক্ষেত্রফল অঙ্ক করতে গেলে বিভিন্ন ধরনের সরলরেখা বা বক্ররেখার চিত্র সম্বন্ধে তোমার পরিচিতি থাকতেই হবে। কারণ এরিয়ার অঙ্কের ছবি তোমার মাস্ট ছবি আঁকতেই হবে, রাফ একটা ফিগার মোটামুটি আঁকতেই হবে, নাহলে কিন্তু তুমি ঠিকঠাক এরিয়াটা নির্ণয় করতে পারবে না। অর্থাৎ এরিয়া অঙ্ক করতে গেলে, অঙ্ক যখন করাবো তখন বলবো কীভাবে অঙ্কটা শুরু করবে। তো এখন বলে দিই যে কোনো এরিয়ার অঙ্ক করতে গেলে, অর্থাৎ ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকল রূপে, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকলের যে অঙ্কগুলো রয়েছে, এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে তোমাকে ছবি আঁকতেই হবে, চিত্র অবশ্যই আঁকতে হবে। এবার চিত্র আঁকতে গেলে কোন ধরনের অপেক্ষকের কেমন চিত্র, সেটা সম্বন্ধে তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। যে যদি অপেক্ষকটা দেখতে এরকম হয়, তার চিত্রটা এরকম হবে। যেমন বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। এটা একটা মূল বিন্দুগামী বৃত্ত, যে বৃত্তের চিত্রটা অবশ্যই ডেফিনেটলি এরকম, যার কেন্দ্রটা এটা ও, এটা হচ্ছে ব্যাসার্ধ এ, ঠিক আছে। এবং এর উপরে যে কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই যদি নিয়ে নিই, এর ব্যাসার্ধটা যদি আমার এ হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এটা এ, এখান থেকে এটাও যদি এ হয়ে যায়, ব্যাসার্ধ যদি এ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তের সমীকরণটা তোমায় জানতে হচ্ছে, বৃত্তের চিত্রটা জানতে হচ্ছে, এটা যেন আমরা জানি। তো এরকম অপেক্ষকটা যেমনই হোক না কেন, সে অপেক্ষকের চিত্র সম্বন্ধে তোমার ক্লিয়ার আইডিয়া থাকাতে, যেমন তুমি বৃত্তের চিত্রটা জানো, যে বৃত্তের সমীকরণ এটা, বৃত্তের চিত্র এটা। অর্থাৎ যে কোনো কার্ভের অপেক্ষকের সমীকরণ এবং তার অনুরূপ চিত্রটা সম্বন্ধে তোমার যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু, কারণ তোমার ছবি আঁকতে হবে, যেহেতু বলেছে অপেক্ষকটা তোমায় দিয়ে দেবে, সেই অপেক্ষকটা জামা দিয়ে দেবে তোমার চিত্র। যদি তোমায় দিয়ে দেবে, ধরো বৃত্ত বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার, বৃত্ত জামা বলে দিল, তুমি বুঝে গেলে যে এটা মূলবিন্দু, বৃত্তের কেন্দ্রটা মূলবিন্দু আছে, তার মানে যে চিত্র রাখলাম সেটা, ঠিক আছে। এইরকম প্রথমেই আমি তোমাকে কিছু কিছু জিনিসের, সরলরেখা হোক, বক্ররেখা হোক, বা বিভিন্ন ধরনের কার্ভের হোক, জিওমেট্রিক্যাল ফিগার যেগুলো রয়েছে, তার চিত্র সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দিই, যে এরকম যদি ইকুয়েশন হয় তার চিত্র এরকম, ইকুয়েশনটা যদি এরকম হয় তার চিত্র এরকম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা নিয়ে আগে বলি। তাহলে এখন এই যে বক্ররেখা এবং সরলরেখার বিভিন্ন চিত্র, সেই চিত্রগুলো একটা একটা করে বলছি, দেখে নাও কোন ধরনের ইকুয়েশনের কী চিত্র হয়, সেই চিত্র সম্বন্ধে একটু আইডিয়া দিচ্ছি। এক নম্বরে বললাম, যদি অপেক্ষকটা দেখতে এরকম হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। দেখি বুঝতে পারছো, ক্লাস 11 এগুলো পড়েছো, সরলরেখা, একটা সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস পি, ঠিক আছে। এটা একটা সরলরেখার প্রবণতা আকার, প্রবণতা ছেদিতাংশ আকার, তাই না। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর নাম হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। এখন এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এর ক্ষেত্রে চিত্রটা কেমন হয় তোমায় জানতে হবে, তোমার সরলরেখার সমীকরণ এবং চিত্র দুটি মনে রাখতে হবে। অর্থাৎ যদি ইকুয়েশনটা এরকম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি থাকে, অর্থাৎ এর একটা বাস্তব উদাহরণ হচ্ছে, মনে করে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3, তাহলে এই সরলরেখার চিত্রটা কেমন দেখতে হবে। তাহলে ফার্স্ট অফ অল, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হলে তার চিত্র আমরা জানি, এটা এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর চিত্র, অ্যাঙ্গেলটা থিটা, আর এখান থেকে এটা হচ্ছে সি, এটা মনে করো এ, ও এ সমান সি। আর ওই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে অ্যান্টিক্লক ওই যে অ্যাঙ্গেল করেছে সেটা হচ্ছে থিটা। তাহলে তোমায় কি মনে রাখতে হলো, যদি অপেক্ষকটা দেওয়া থাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে তার ছবি কীরকম, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকতে হবে। চিত্র হচ্ছে এটা, যেখানে এটা হচ্ছে থিটা, এইখান থেকে ও থেকে এই পর্যন্ত, এই যে ডিস্টেন্সটা এটা বলে সি, কনস্ট্যান্ট টার্ম, এই যে সি, এই সিটা হচ্ছে ও থেকে এ পর্যন্ত।
তাহলে কি মনে রাখতে হলো? দুটো জিনিস মনে রাখতে হলো। সরলরেখার সমীকরণ যদি এটা হয়, তার চিত্র হচ্ছে এটা। এটা একটা এক্সাম্পল দিলাম। যদি এরকম দেখতে হয় সরলরেখার সমীকরণটা, এটা 1 নম্বর গেল। 2 নম্বর ধরো, ছেদিতাংশ পাঠ, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু যদি 1 হয়, তার ক্ষেত্রে চিত্র কেমন? অবশ্যই মনে রাখতে হবে অরিজিন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এই পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে এ কমা 0, এই পয়েন্ট হচ্ছে বি 0 কমা বি। তাহলে যদি সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে চিত্র হয়ে যাবে এরকম। ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এই সরলরেখার সমীকরণ এক্স বাই প্লাস ওয়াই বি ইকুয়াল টু 1, যেখানে এই পয়েন্টটা অবশ্যই 0, এই পয়েন্টটা অবশ্যই 0 বি। অর্থাৎ এইখান থেকে এই রাস্তাটা হচ্ছে আমার এ, এবং এইখান থেকে এই রাস্তাটা হচ্ছে আমার বি। ঠিক আছে, তাহলে যদি সরলরেখার সমীকরণ এক্স বাই প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে চিত্রটা এটা যাবে। এবার এ বি পজিটিভ নেগেটিভের উপরে এটা ঘুরে যাবে, কখনো এদিকে হবে, কখনো এদিকে হবে, ইত্যাদি ইত্যাদি। যদি এ নেগেটিভ হয়ে যায়, তাহলে এদিকে চলে আসবে চিত্রটা, বি পজিটিভ এদিকে চলে আসবে। অর্থাৎ কখন কোন দিকে যাবে সেটা নির্ভর করছে এ এবং বি এর সাইনের উপরে। সবসময় যেরকম থাকবে মোটামুটি ইন জেনারেল চিত্র হচ্ছে এটা এক্স বাই প্লাস ওয়াই বি ইকুয়াল টু 1 সরলরেখার ক্ষেত্রে দেখেছো। এটা একটা গেল। এবারে যদি ইকুয়েশনটা এরকম দেখতে হয়ে যায়, ধরো 3 নম্বর দিচ্ছি। যদি ইকুয়েশন দেখতে হয় যে আমি এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট কে, এক্স ইকুয়াল টু কে, অর্থাৎ এক্স এর মান ধ্রুবক পদ যদি হয়ে যায়, কনস্ট্যান্ট যদি হয়, তাহলে সে সরলরেখা নেবে, সেটা অবশ্যই প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ধরো এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা অরিজিন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স ইকুয়াল টু কে, এখান থেকে এই রাস্তার মনে করো কে, এখান থেকে এই রাস্তার মনে করো কে, তাহলে এক্স ইকুয়াল টু কে যেটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এই যে সরলরেখাটা, এটার নাম হচ্ছে এক্স ইকুয়াল টু কে লাইন। এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা নাম দিয়ে দিই যদি এ বি, এই এবি সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু কে। অর্থাৎ এক্স ইকুয়াল টু কে, এই লাইনের চিত্র হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এক্স ইকুয়াল টু কে সেটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কে, এখান থেকে এই রাস্তাটা কে, এবং তারপর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কে বিন্দুকে আমি একটা সরলরেখা অঙ্কন করে দিলাম। যে সরলরেখাটা পেলাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু কে লাইনের সরলরেখা। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কে লাইন মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এক্স ইকুয়াল টু কে, এই লাইনের সমীকরণ কেমন দেখতে হবে? প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। একই রকম ভাবে যদি ওয়াই ইকুয়াল টু বি হয়ে যায়, একই রকম ভাবে যদি ওয়াই ইকুয়াল টু বি, বি ও একটা কনস্ট্যান্ট মনে করো, তাহলে কেমন চিত্রটা হবে? একই রকম ভাবে এটা যদি অরিজিন হয়ে যায়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়ে যায়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়ে যায়, তাহলে ওয়াই ইকুয়াল টু বি মনে করো এই পয়েন্টটা বি, এখান থেকে এই রাস্তাটা মনে করো বি, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা মনে করো এ বি। তাহলে এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি এর সমীকরণ। তাহলে ওয়াই ইকুয়াল টু বি মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, মনে রাখতে হবে এটাই, যে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে লাইনটা অবশ্যই প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে, এবং এখান থেকে এই রাস্তাটা কি হবে? ওয়াই ইকুয়াল টু বি মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। এই লাইনটা এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সঙ্গে এটা প্যারালাল। তাহলে ওয়াই ইকুয়াল টু বি মানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এবং এইখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে বি, সেটা সমান করে ওই বিন্দুকে আমি একটা সরলরেখা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি লাইন। তাহলে চারটে সরলরেখার সমীকরণ সম্বন্ধে আপাতত বললাম। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, এক্স বাই প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 বললাম, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট বললাম, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট বললাম। এবারে আরো একটা বলছি 5 নম্বর, ধরো যদি ধরো দেওয়া থেকে ওয়াই ইকুয়াল টু মড এক্স, তার চিত্র কেমন? মনে করো অপেক্ষকটা দেওয়া আছে, অপেক্ষকটা দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু মড এক্স। তাহলে মড এক্সের চিত্র আমরা কেমন জানি? ঠিক সেইভাবে ছবিটা এঁকে দেবো, ওয়াই ইকুয়াল টু মড এক্সের চিত্র এটা। অরিজিন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ,
এই যে দুটো লাইন, এই দুটো লাইন মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মড এক্স। তার মধ্যে এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস এক্সটা, এদিকেরটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, দুটো সম্মিলিত হবে ওয়াই ইকুয়াল টু মড এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু মড এক্স চিত্র কেমন? বোথ সাইডস লাইন, এদিকে একটা এদিকে একটা, এটাকে বলা হয় ওয়াই ইকুয়াল টু মড এক্স। ঠিক আছে, একই রকম ভাবে এটাও হতে পারে ওয়াই ইকুয়াল টু এম এক্স হতে পারে। 6 নম্বর হতে পারে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু যেন মড এক্স হয়েছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স হতে পারে। ওয়াই ইকুয়াল টু এম এক্স হলে আরো সহজ, সরাসরি মূল বিন্দু আমি যে কোনো সরলরেখা, এটা এটা অরিজিন, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স লাইন, অর্থাৎ মূল বিন্দুগামী যে কোনো সরলরেখা আছে ওয়াই ইকুয়াল টু এম এক্স। ঠিক আছে, এবার মানে 1 2 3 ইত্যাদি ইত্যাদি হতে পারে, ওয়াই ইকুয়াল টু এক্স হতে পারে, 3x হতে পারে, 4x হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে মূল বিন্দুগামী যে কোনো সরলরেখা, ওয়াই ইকুয়াল টু মড এক্স মানে ওপর দিকে একটা এক্স একটা মাইনাস এক্স। ঠিক আছে, এটা গেল। একই রকমভাবে আমরা এটাও জানি, সরলরেখা যেহেতু বলছি এটা লাস্ট বলে দিই সরলরেখা, তারপরে অন্য বিষয়ে যাচ্ছি। সরলরেখার এটাও হতে পারে, ধরো দেওয়া আছে এক্স অক্ষের সমীকরণ আমাকে চাইতে, এটা তো এক্স অ্যাক্সিস, তো এই এক্স অ্যাক্সিসের সমীকরণ কি হবে বা ওয়াই অক্ষের সমীকরণ কি হবে? এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকেছি, তাহলে এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এর সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। আর এই যে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বলছিলাম এতক্ষণ ধরে, এক্স অক্ষ ওয়াই অক্ষে বিভিন্ন ধরনের সরলরেখার ছবি আঁকছিলাম, কিন্তু এক্স অক্ষের সমীকরণটা কি? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 এবং ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তাহলে মনে রাখতে হবে যে এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যায় এবং ওয়াই অক্ষের সমীকরণ মানে এক্স ইকুয়াল টু 0 হয়ে যায়। এটা গেল। এবারে ট্রিগোনোমেট্রিক ফাংশন আসছি, এটা সরলরেখা, এবার ট্রিগোনোমেট্রিক ফাংশন আসছি। মনে করে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বা এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, যাই হোক। তাহলে সাইন এক্স অপেক্ষকের চিত্রটা কেমন দেখতে? ছবি আঁকতে হবে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স দিয়ে যদি দেওয়া থাকে, তাহলে আমরা জানি সরলরেখার চিত্র জানি, এক্স বাই প্লাস ওয়াই বাই বি এর চিত্র বললাম, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্টের চিত্র বললাম, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট চিত্র বললাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর বললাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর বললাম, ওয়াই ইকুয়াল টু মড এক্স এর বললাম। ঠিক আছে, ইত্যাদিতে সরলরেখার বিভিন্ন ধরনের সমীকরণের চিত্রগুলো আমরা দেখলাম। কিন্তু যদি হঠাৎ দেওয়া থাকে অপেক্ষকটা এরকম ওয়াই ইকুয়াল টু সাইন এক্স বা ওয়াই ইকুয়াল টু কস এক্স, তার চিত্র ডেফিনেটলি আমাকে জানতে হবে, নাহলে অঙ্ক করতে পারবো না। তো ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর চিত্র কেমন? ছবি আঁকো। অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ঠিক এইভাবে চিত্রটা। জিরো মাঝখানে পয়েন্ট আছে পাই বাই 2, জিরো মাঝখানে পয়েন্ট পাই বাই 2, তারপরে পাই। ঠিক আছে, তারপরে এটা অবশ্যই 2 পাই, এটা অবশ্যই 2 পাই, পাই পাই বাই 2, এটা অবশ্যই 3 পাই বাই 2। পাই প্লাস পাই বাই 2, 3 পাই বাই 2 মাইনাস 1 পয়েন্ট এখানে, পাই বাই 2তে 1 এখানে, সাইন 0 0, সাইন 90 এখানে 90.1, আবার সাইন পাই 0 এখানে চলে গেলো, সাইন 3 পাই বাই 2 মাইনাস 1 এখানে চলে গেলো, আবার সাইন 2 পাই 0 এখানে চলে গেলো। অর্থাৎ এই যে ফিগারটা, এই ফিগারটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর চিত্র। ঠিক আছে, তাহলে যদি ওয়াই ইকুয়াল টু সাইন এক্স অপেক্ষক দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রে তোমার এই চিত্রটা আঁকতে হবে। ঠিক আছে, এবং সাইন এক্স এর প্রথম মড হচ্ছে এটা, তোমার রেঞ্জ বলে দেবে কোন বিন্দু থেকে কোন বিন্দু, যদি বলো 0 টু পাই, 0 টু যদি বলে সাইন এক্স এর অপেক্ষাকে চিত্রে ক্ষেত্রফল নির্ণয় করো ওভার 0 টু পাই, 0 টু পাই এই রেঞ্জের মধ্যে, তাহলে 0 এখানে পাই এখানে, তাহলে এই যে অংশটুকু, এই অংশটি ক্ষেত্রফল নির্ণয় করতে হলে ইন্টিগ্রেশন 0 টু পাই লিমিটটা, ওই যে লিমিট ইন্টিগ্রেশন এ টু বি, তাহলে এখানে এ বি বলতে কত 0 টু পাই,
তাহলে যদি বলে দেয় যে আবার যদি বলে দেয় যে না 0 to π নয়, লিমিটটা হচ্ছে π/2 থেকে 3π/2, তাহলে এইখান থেকে এই পর্যন্ত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ইত্যাদি। অর্থাৎ যেমন যেমন প্রবলেম থাকবে সেরকম সময় তোমার সলিউশন বার করতে হবে। অর্থাৎ তোমাকে y sin x, এই যে ফিগারটা, এই ফিগারটা তোমার এইভাবে মনে রাখতে হবে চিত্র আকারে, এবং কোনটা কোন পয়েন্ট, এটা 0, এটা π/2, এটা π, ইত্যাদি ইত্যাদি। একই রকমভাবে 8 নম্বর থেকে y যদি cos x থাকে তাহলে কেমন হবে। এবার দেখো cos x চিত্র আঁকছি। এটা গেল y cos x এর চিত্র, কারণ cos 0 এখানে 1 হয়ে গেছে, ঠিক আছে, cos 0 1 হলো। তারপর দেখো এটা দিল আমার cos 0 হয়ে গেল। তারপর cos 90, এটা cos 0 1, cos 90 0, এটা π/2, এখানে পাই, cos π -1, এই যে এই জায়গাটা -1, ঠিক আছে। অর্থাৎ cos এর ভ্যালু যেহেতু cos 0 1, সেই জন্য 0 এই পয়েন্টে দেখো 1 চলে এসছে। cos 90 0, দেখো এখানে π/2, cos 90 0, cos π -1 নিচে থেকে নেমে গেছে। অর্থাৎ এই যে ফিগারটা 0 π/2 π, এই যে ফিগারটা, এটা হচ্ছে y cos x এর ফিগার। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন দুটো বললাম, সরলরেখার 4-5টা ফর্ম বললাম, যে যে 5টা ফর্ম বললাম অতি এনাফ, ওই কটা কনসেপ্ট থাকলে মোটামুটি এরিয়ার অঙ্ক করা যাবে। সরলরেখার আরও বিভিন্ন ধরনের আকার রয়েছে, সবগুলো তো দরকার নেই আমার এখানে। যে কটা আকার দরকার বা যে কটা সরলরেখার সম্বন্ধে জানা দরকার সে কটা বললাম। একই রকমের ট্রিগোনোমেট্রিক ফাংশন মোটামুটি y sin x এবং cos x থাকলেই মোটামুটি এরিয়ার যে কটা অঙ্ক আছে তোমাদের বইয়ে আশা করি করা যাবে। তাহলে y sin x এবং cos x পর্যন্ত বললাম। এরপরে আরও আছে, সেগুলো বলছি।